আপনারা শুনছেন আধার 48। আমি একজন অন্ধ ছেলে। আমার নাম জয়। জন্মগতভাবেই আমি চোখে দেখতে পাই না। আমার বাবাকে আমি সেটা জানি না। জ্ঞান হওয়ার পর আমি বুঝতে পারি আমার মা ছিল একটা পাগল। তার গর্ভেই আমি জন্মগ্রহণ করেছি। একটা সময় মাও আমাকে রেখে মারা যায়। মা মরে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়ি। এখন আমার এই পৃথিবীতে উপরওয়ালা বাদে আর কেউ রইল না। আমার চোখে দৃষ্টি না থাকলেও আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। একদিন এক লোক আমাকে একটা বাঁশি কিনে দেয়। সেদিনের পর থেকে আমি এই গ্রাম ও গ্রামে ঘুরে বাঁশি বাজিয়ে নিজের রোজগার করতে শুরু করি। লোকেরা আমার বাঁশির সুর শুনে আমাকে টাকা উপহার দেয়। আমি সেই টাকা দিয়ে নিজের জীবন পার করছি। রাত হলে আমি কোনো রাস্তার পাশে কিংবা কোনো গাছের নিচে ঘুমিয়ে পড়ি। একদিন আমি সারাদিন বাঁশি বাজানোর পরেও কেউ আমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করে না। অনেক ক্ষুধা লেগেছিল, ওইদিকে রাত হয়ে আসছে, তাই আমি একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ি। কিন্তু গভীর রাতে আমার পেটের ক্ষুধা আরও বাড়তে থাকে। আমি উঠে বসি আর ভাবি হয়তোবা বাঁশি বাজালে পেটের ক্ষুধা চলে যাবে। আমি যে অসহায় ছিলাম। আমি বাঁশি বাজাতে শুরু করি। কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বুঝতে পারি আমার আশেপাশে হয়তোবা কেউ এসে বসেছে। আমি তখন তাকে উদ্দেশ্য করে বলি, সারাদিন কিচ্ছু খাইনি, অনেক ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারবেন? আমি আপনাকে সারাদিন বাঁশি বাজিয়ে শোনাবো, কিন্তু এখন কিছু কিনে দেন। তখন আমি শুনতে পাই একটি মেয়ে কথা বলছে আমার সাথে। সেই মেয়েটি আমাকে বলছে, আপনি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারেন। ঠিক আছে, আপনার তো ক্ষুধা লেগেছে তাই না? আপনি কি খাবেন বলেন, আমি এখনই আপনার জন্য নিয়ে আসছি। আমার না অনেক দিনের ইচ্ছে জানেন, পেট ভরে পোলাও, মাংস, কোরমা এগুলো খাবো। অনেক বছর আগে একটা ভালো লোক তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছিল আমাকে, সেখানে এগুলো খেয়েছিলাম। সেদিনের পর থেকে আর কখনো খাওয়া হয়নি। যদি সম্ভব হয় আমি তো সেগুলোই খেতে চাইবো, কিন্তু এখন এত কিছু আপনি কোথায় পাবেন? সামান্য কিছু রুটি কলা এগুলো এনে দেন, আগে আমি কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে বিশ্বাস করেন। মেয়েটি বলে, তুমি যা যা খেতে চেয়েছো সব কিছু নিয়ে আসবো, তুমি শুধু একটু অপেক্ষা করো। 2 মিনিট পর মেয়েটি আমাকে বলে, কি কোনো ঘ্রাণ পাচ্ছ? আমি বুঝতে পারি আমার সামনে পোলাও, মাংস, কোরমা এগুলো রাখা, সেগুলোর ঘ্রাণ আমি নাকে পাচ্ছি। সে মেয়েটি আমাকে বলে, তোমার হাতের কাছে আমি এগুলো এনেছি, তুমি দেখো। আমি তখন মাটিতে হাতিয়ে দেখি আসলেই তো আমার সামনে এইগুলো রাখা। তখন মেয়েটি বলে, তুমি আস্তে আস্তে খাও, আমি তোমার পাশে বসে আছি, যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। আমি পাগলের মতো সেগুলো খাচ্ছিলাম। খাওয়া শেষে আমি সেই মেয়েটিকে বলি, অনেক ধন্যবাদ। মেয়েটি আমাকে বলে, তুমি খুব সুন্দর করে বাঁশি বাজাও। আমি পথ ধরে যাচ্ছিলাম, তোমার বাঁশির সুরে না এসে পারলাম না। এত সুন্দর বাঁশি বাজানো কোথা থেকে শিখলে? আমি তখন মেয়েটিকে বলি, আসলে আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ পাক আমাকে এই প্রতিভা দান করেছে। আমি খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারি। মেয়েটি তখন বলে, আমি প্রতিদিন তোমার কাছে আসবো তোমার বাঁশির সুর শোনার জন্য। মেয়েটি আমার থেকে চলে যায় বিদায় নিয়ে। মেয়েটি চলে যাওয়ার পর আমি ভাবছিলাম যে এত রাতে এই মেয়ে পোলাও, মাংস কোথায় পেল? সে কোনো সাধারণ মানুষ হতেই পারে না। কিন্তু তখন পেটে এত ক্ষুধা ছিল যে আমার এই কথাটা মাথায় ছিল না। তার পরের দিন আমি রাতে ঘুমিয়েছিলাম। সেদিনও সেই মেয়েটি আমার গাছের কাছে আসে আর আমার কাছে এসে বলে, কি হলো, ঘুমিয়ে গেলে? আমাকে বাঁশি বাজিয়ে শোনাবে না? আমি ঘুম থেকে জেগে উঠি। আমি বলি, আপনি কে? আপনি রাত হলেই আমার কাছে কোথা থেকে আসেন? তুমি না বললে তুমি অন্ধ, তাহলে তুমি কি করে বুঝতে পারলে এখন রাত হয়ে গেছে? আমি তখন বলি, দেখুন, আমি জন্মগতভাবে অন্ধ। ছোট থেকে অন্ধে থাকার কারণে আমি এখন বুঝতে পারি কখন রাত হয়েছে, কখন দিন হয়েছে। যখন সকাল হয় তখন চারিপাশে মানুষের শব্দ, গাড়ির শব্দ আমার কানে আসে। আমি অন্ধ হতে পারি কিন্তু বয়রা না। আমি বুঝতে পারি যে রাত হয়ে গেছে, কারণ চারিপাশে সবকিছু থেমে যায়, একেবারে চুপচাপ। তখনই আপনি আসেন, তার মানে আপনি রাতের বেলা আসেন। এখন বলেন তো, আসলে আপনি কে? দেখুন, আমি বুঝতে পারছি আপনি কোনো মানুষ না, আপনি যে একটা জিন জাতি।
সেদিন বলার সাথে সাথেই আপনি এতগুলো খাবার কোথা থেকে নিয়ে এলেন? দেখুন, আপনি যদি আমাকে মারতে চান তাহলে মেরে ফেলেন। এমনিতেও এই পৃথিবীর বুকে বাঁচার জন্য আমার আর কোনো ইচ্ছে নেই। এখন মনে হয় মরে গেলেই বোধহয় ভালো হবে। মেয়েটি তখন আমাকে বলে, আমি আপনাকে কেন মারতে যাব? আসলে আমি একটা পরী। আপনি ঠিকই ধরেছেন, আমি কোনো মানুষ না। আমি সেদিন এই পথ ধরে যাচ্ছিলাম, আপনি বাঁশি বাজাচ্ছিলেন এই গাছের নিচে বসে। আমি আপনার কাছে এসে বসি। এত সুন্দর করে আপনি বাঁশি বাজান যে আপনার বাঁশির সুরে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি হচ্ছি এই সম্রাট আজরাহিল খানের একমাত্র কন্যা। আমার নাম ময়নাপরী। আমি তখন সে মেয়েটিকে বলি, আমি বুঝতে পেরেছি যে আপনি কোনো মানুষ না, আপনি একটা জিন বা পরী হবেন। কিন্তু এই বলে আপনি যে কোনো জিন সন্তানের মেয়ে হবেন, এটা আমি ধারণাও করতে পারিনি। তখন সেই পরীটি আমাকে বলে, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি প্রতি রাতে আপনার কাছে আসতে চাই। আপনি বাঁশি বাজাবেন, আমি আপনার পাশে বসে আপনার বাঁশি বাজানো শুনবো। যাওয়ার সময় আপনি যেটা চাইবেন আমি আপনাকে দিয়ে যাব। আমি তখন সেই পরীটাকে বলি, আমি তো চোখে দেখতে পাই না, আমার কাছে ধন সম্পদ এগুলো সব কিছুই বৃথা, এগুলো দিয়ে আমি কি করব? তখন সে পরীটা আমাকে বলে, আমি চাইলে কিন্তু আপনার চোখের দৃষ্টি আবার ফিরিয়ে আনতে পারি। আমি বলি, সত্যি? আপনি কি পারবেন? আসলে আমি পারবো না, তবে আমার বাবা আমার বাবা অবশ্যই পারবে। আপনি আমার সাথে যাবেন? চলেন, আমি আপনাকে আমাদের পরীর স্থানে নিয়ে যাই। পরীর স্থানে আমার বাবা আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারবে ইনশাল্লাহ। আপনি যাবেন? আমি তখন বলি, পরীর স্থান পরীর স্থান হচ্ছে আমাদের দেশ। সেখানে আমার মতো আরো অসংখ্য পরী, জিন তারা বসবাস করে। আমি বলি, দেখুন, এমনিতেও জীবনের কোনো মায়া নেই। আপনি যদি আমার চোখের আলো ফিরিয়ে দিতে পারেন তাহলে আমাকে নিয়ে যান। আমি তার হাত ধরে উঠে দাঁড়াই। মেয়েটি আমাকে বলে, আমার হাত দুটো শক্ত করে ধরেন। যাই হোক না কেন আমার হাত ছাড়বেন না। আমি যখন ছাড়তে বলবো তখনই আমার হাত ছেড়ে দেবেন। আমি বলি, ঠিক আছে। মেয়েটির হাত আমি শক্ত করে ধরি। কিছুক্ষণ পর আমি অনুভব করতে পারি হয়তোবা মেয়েটি আমাকে নিয়ে আকাশে উঠছে, কারণ আমি আমার পায়ের নিচে কোনো মাটির অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমাকে বলে, আমরা চলে এসেছি, এটাই আমাদের পরিস্থান, আসুন, আমার সাথে আসুন। আমি সেই পরীটাকে বলি, আচ্ছা, আপনাদের এই পরিস্থান অনেক সুন্দর, তাই না? মেয়েটি বলে, হ্যাঁ, অনেক সুন্দর। আপনি যদি চোখে দেখতে পারতেন তাহলে দেখতেন কত সুন্দর আমাদের এই পরিস্থান। আমাদের এই পরিদের দেশের সবকিছু আপনাদের পৃথিবীর থেকে অনেক বেশি সুন্দর। আমি তখন বলি, আমি তো আমাদের পৃথিবী দেখতে পারলাম না, আমি তো জন্ম থেকে অন্ধ। ময়নাপরী আমাকে বলে, আপনি জানেন আপনি দেখতে কতটা সুন্দর? আমি বলি, কি করে জানবো? আমি তো কখনো নিজেকে দেখিনি আয়নাতে। মেয়েটি বলে, আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন। আমি তো আপনাকে দেখছি, আপনার মুখে একটা অদ্ভুত মায়া আছে, যে মায়াটা আমাকে টানে আপনার কাছে আসার জন্য। কিছুক্ষণ পর সে আমাকে বলে, আমরা চলে এসেছি, আমাদের সামনে আমাদের প্রাসাদ। এই প্রাসাদের ভিতরেই আমার বাবা আছে, আপনি আমার সাথে আসুন। মেয়েটি আমাকে নিয়ে তাদের প্রাসাদের ভেতরে ঢুকে, তারপর আমাকে বলে, এই কক্ষে আপনি বসুন, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ পর একজন লোক সেই কক্ষে প্রবেশ করে আর মোটা কণ্ঠে আমাকে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? জি, ভালো আছে। তখন সে বলে, আমি হচ্ছে সম্রাট আজরাহিল খান। সে তোমার কথা বলেছে, তুমি নাকি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তুমি জন্মগতভাবেই অন্ধ, তুমি অনেক কষ্টে আছো। হ্যাঁ, অনেক কষ্টে আছে। আল্লাহ পাক আমাকে এভাবেই সৃষ্টি করেছে। আপনার মেয়ে আমাকে বলেছে, আপনি চাইলে আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে পারেন। আসলেই কি এটা সম্ভব? আপনি কি পারবেন আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিতে? তখন ময়নাপুরের বাবা আজরাইল খান আমাকে বলে, ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হয় তাহলে আমি পারবো। এটা বলে সে দুইটি ঠান্ডা হাত আমার চোখে স্পর্শ করে আর আমাকে বলে, চোখ দুটো বন্ধ করো। যখন আমি বলবো চোখ খুলতে তখনই তুমি তোমার চোখ খুলবে।
আমি বলি ঠিক আছে। বেশ কিছুক্ষণ পর সে বলে, এবার তুমি তোমার চোখ দুটো আস্তে আস্তে করে খোলো। আমি তার কথা মতো আমার চোখ দুটো আস্তে আস্তে করে খুলে আমি দেখতে পাই আমার সামনে এখন অনেক লম্বা একজন লোক দাঁড়ানো, সাধারণ মানুষের থেকে দ্বিগুণ লম্বা, একটা সাদা জুব্বা পরা। তার মুখে একটি মায়াবী হাসি দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার বয়স অনেক হয়েছে, কারণ তার দাড়িগুলো পেকে গেছে। সে আমাকে বলে, আমি হচ্ছি আজরাইল খান। আমি চোখে দেখতে পাচ্ছি, আমি চোখে দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি তার উছিলায় আমার চোখের আলো আমাকে ফিরিয়ে দিয়েছ। তখন সে আমাকে বলে, শুধু আল্লাহকে আর আমাকে ধন্যবাদ দিলে হবে? যার কারণে তুমি এখানে আসতে পেরেছ তাকে তো ধন্যবাদ দিলে না। আমি তখন পিছনে ঘুরে তাকাই। আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে ময়নাপরি। ময়নাপরি সাদা একটা পোশাক পরে দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখে বলি, মাশাল্লাহ, আপনি দেখতে অনেক সুন্দর। ময়নাপরি বলে, শুধু আমি না, আপনি দেখতেও অনেক সুন্দর। সে তখন আমাকে নিয়ে যায় তার ঘরের একটি দেয়ালের আয়নার কাছে আর আমাকে বলে, এই দেখুন, আপনিও দেখতে কতটা সুন্দর। আমি আয়নাতে আমার প্রতিচ্ছবি দেখতে পাই। আমার যে কি ভালো লাগছিল, আমি তো ভাবতেই পারছি না যে আমি চোখে দেখতে পারছি। ময়নাপরি আমাকে বলে, চলুন, আপনি না বলছিলেন যে আমাদের দেশটা কত সুন্দর, আপনি দেখলে কত ভালো হতো। আসুন, আমার সাথে আসুন, আমি আপনাকে আমাদের দেশটা ঘুরিয়ে দেখাই। আমি তখন ময়নাপরির সাথে তাদের পরিস্থান ঘুরতে বের হই। আমি দেখি খুবই সুন্দর এই জায়গাটি, তবে আমাদের পায়ের নিচে কোনো মাটির অংশ নেই, যেন একটা সাদা ধোয়া। আমি তখন ময়নাপরীকে বলি, এটা কি আকাশের উপরে? হ্যাঁ, এটা আসলে আকাশে। আমাদের জগৎটা আপনাদের জগতের থেকে ভিন্ন হয়ে থাকে। আমি তখন ময়নাপরীর বাবার কাছে যাই আর তাকে ধন্যবাদ দিয়ে বলি, আমি আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। দেখো বাবা, আমি এখানে সম্রাট, তবে আমি সকল মানুষদেরকেও অনেক সম্মান করি। তুমি আবার আসবে। তার থেকে বিদায় নিয়ে ময়নাপরীর সাথে বের হয়ে যায়। ময়নাপরী আমাকে আমার পৃথিবীতে নিয়ে আসে। পৃথিবীতে আসার পর ময়নাপরী আমাকে বলে, এখন তো তুমি চোখে দেখতে পাচ্ছ, তোমার আর বাঁশি বাজিয়ে সাহায্য চাওয়ার দরকার নেই। তুমি কি করবে? আমি বলি, আমি কি করব এখনো বুঝতে পারছি না। তখন ময়নাপরী বলে, তুমি একটা ব্যবসা করতে পারো। আমি তোমার জন্য এই ফাঁকা জায়গায় একটা দোকান তৈরি করে দিচ্ছি, মিষ্টির দোকান। আমি ময়নাপরীকে বলি, কিন্তু আমি তো মিষ্টি বানাতে পারি না। ময়নাপরী আমাকে বলে, আমি তোমাকে একটা জাদুর হাঁড়ি উপহার দিচ্ছি। সেই হাঁড়িটা যখন তুমি চুলার উপরে বসাবে, মনে মনে যা ভাববে সেটাই তৈরি হয়ে যাবে। ময়নাপরী তখন তার শক্তির মাধ্যমে রাস্তার পাশে সেই ফাঁকা জায়গাটায় অনেক বড় একটা সুন্দর করে দোকান তৈরি করে দেয় আমাকে, আর সেই জাদুর হাঁড়িটা আমাকে উপহার দেয়। ময়নাপরী বলে, এখন আমাকে ফিরতে হবে, কিন্তু আমি তোমার সাথে মাঝে মাঝেই দেখা করতে আসব। ভয় পেও না, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে ময়নাপরী আমার থেকে বিদায় নিয়ে আবারও তাদের দেশে চলে যায়। আশপাশের গ্রামবাসীরা সকাল হতেই আমার কাছে এসে জানতে চায়, এইখানে তো কোনো দোকান ছিল না, এই দোকানটা কি করে তৈরি হলো? আমি তখন তাদের বলি, গতকাল রাতেই আমি এই দোকানটা তৈরি করেছি। এই নিন, আমার নতুন দোকানের মিষ্টি খান, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তখন আমি গ্রামবাসীর সকলকে মিষ্টি মুখ করাই। সবাই আমার দোকানের মিষ্টি খেয়ে বলে, এত সুস্বাদু মিষ্টি এর আগে নাকি তারা কখনো খায়নি। আমি সবাইকে বলি, এখন থেকে আপনাদের গ্রামে কারো বিয়ে হলে আমার থেকে মিষ্টি নিয়ে যাবেন দয়া করে। আশেপাশে আমার মিষ্টির নাম ডাক ছড়িয়ে পড়ে, কারণ আমার মিষ্টি ছিল খুবই সুস্বাদু। কারণ যে মিষ্টিগুলো তৈরি করতাম জাদুর সেই হাড়ির মাধ্যমে, এই কারণেই বোধহয় আমার মিষ্টিগুলো অনেক সুস্বাদু হতো। আশেপাশে বেশ কিছু গ্রামবাসীরা সবসময় আমার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যেত। এভাবে আমার নাম ডাক চারিপাশে ছড়িয়ে পড়ে। এখন আমার দোকানটা খুব ভালো করে চলছে। মাঝে মাঝেই গভীর রাতে ময়নাপরী আমার সাথে দেখা করতে আসে। আমি রাত হলে আমার দোকানের মাঝেই ঘুমাতাম। তেমনই একদিন রাতে দোকানের ভিতরে আমি ঘুমিয়েছিলাম। মাঝরাতে কেউ একজন আমার দোকানের বাইরে থেকে আমার নাম ধরে ডাকছে, জয় বাবু,
এই যে জয়বাবু, আমার না কিছু মিষ্টি দরকার, দোকানটা একটু খুলবেন? আমি বুঝতে পারি কণ্ঠটা শুনে সে লোকটা খুবই বয়স্ক, কারণ তার কণ্ঠটা খুবই বয়স্ক লোকেদের মতো শোনাচ্ছিল। আমি দোকানের ভেতর থেকে বলি, এখন তো মিষ্টি নেই, আমি দিন হলে মিষ্টি তৈরি করব। আপনি দয়া করে সকালে আসুন। লোকটি আমাকে বলে, আমি যে সকালে আসতে পারবো না, কারণ দিনের আলোতে আমি বের হতে পারি না। আপনি এখনই মিষ্টিগুলো তৈরি করে দেন না। আমি বলি, আপনার কতটুকু মিষ্টি লাগবে? কিছু মিষ্টি আছে, দেখি সেখান থেকে দিয়ে দেই। তখন সে লোকটা আমাকে বলে, আমার 200 কেজি মিষ্টি লাগবে। এটা শুনে তো আমি তখন বলি, এতগুলো মিষ্টি? এত গভীর রাতে আমি এতগুলো মিষ্টি কি করে বানাতে পারবো? আপনি কাল আসুন। তখন সে লোকটি বলে, কেন? আপনার কাছে তো আপনার জাদুর হাঁড়িটা আছে, সে হাঁড়িতে করে আমাকে মিষ্টিগুলো বানিয়ে দেন না, খুবই দরকার। কারণ আগামীকালই তো আমার মেয়ের বিয়ে, আজ রাতেই আমার লাগবে এতগুলো মিষ্টি। আমি লোকটার মুখে সেই জাদুর হাড়ির কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ আমি তো কাউকে বলিনি সেই জাদুর হাড়ির কথা। তাহলে এই লোকটা কি করে জানতে পারলো আমার কাছে যে একটা জাদুর হাড়ি আছে? আমি তখন সেই লোকটাকে বলি, এই, আপনি কে বলুন তো? আপনি কিভাবে জানলেন যে আমার কাছে একটা জাদুর হাড়ি আছে? তখন সে লোকটা বলে, আমি সব কিছু জানি। আপনাকে যে এই হাঁড়িটা উপহার দিয়েছে সেই ময়নাপরীকে আমি খুব ভালো করে চিনি, আর তার বাবা মহারাজ আজরাইল খানকেও আমি খুব ভালোভাবে চিনি। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। তাদেরকেও আমি আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছি। দয়া করে এখন তো দোকানটা খুলুন। আমি আমার দোকানের ঝাপটা তুলে দেই, আর দেখতে পাই একটা বয়স্ক লোক ঠিকভাবে দাঁড়াতেও পারছে না, লাঠির উপরে ভর দিয়ে বুজো হয়ে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলে, আমাকে মিষ্টিগুলো দিয়ে দেন, অনেক দরকার। আমি তার বিনিময়ে আপনাকে অনেকগুলো টাকা দেব, কিন্তু যে করেই হোক মিষ্টিগুলো আমার লাগবেই, কাল রাতে যে আমার মেয়ের বিয়ে। আমি তখন বলি, আপনি ভিতরে এসে বসুন। সে ভিতরে এসে বসলো। আমি তখন তাকে প্রশ্ন করি, আসলে আপনি কে বলুন তো? আমার মনে হচ্ছে আপনি কোনো মানুষ না। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, তুমি ঠিকই ধরেছ বাবা, আমি কোনো মানুষ না, আমি একটা জিন। আমার নাম আজিজ। আমি আমার মেয়ের বিয়ের জন্য তোমার কাছে মিষ্টি নিতে এসেছে। তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি বলি, ঠিক আছে চাচা, আপনি এখানে বসেন, আমি এখনই আপনার মিষ্টিগুলো তৈরি করে দিচ্ছি। এরপর আমি মিষ্টি তৈরি করার জন্য সেই জাদুর হাঁড়িটা আবারও চুলার উপরে তুলে চুলার উপরে উঠিয়ে আমি মনে মনে মিষ্টির কথা ভাবছিলাম। মুহূর্তেই 40 কেজি মিষ্টি সেখানে ওঠাই হয়। এভাবে 200 কেজি মিষ্টি হয়। আমি মিষ্টিগুলো প্যাকেট করে চাচাকে বলে, এই ধরুন, আপনার মিষ্টি তৈরি হয়ে গেছে। চাচা তখন তার পাঞ্জাবির পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আমার হাতে ঢেলে দেয় আর বলে, এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। আমি বলি, না চাচা, আমি টাকাগুলো নিতে পারবো না। সে বলে, কেন নিতে পারবে না? আমি বলি, দেখুন, আপনি যেহেতু মহারাজ আজরাইল খানকে চেনেন, ময়নাপরীকেও খুব ভালো করে চেনেন, তাই আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারছি না, কারণ এখন আমার যে অবস্থান সব কিছুই তাদের জন্য। আর আপনি তো বললেন আপনার মেয়ের বিয়ে, মনে করেন তার একটি ভাই তাকে বিয়ের উপহার দিল, এই মিষ্টিগুলো আপনি নিয়ে যান। তখন সেই জিম চাচা আমাকে বলে, আমি তোমার উপহার নিতে পারি, কিন্তু আগামীকাল রাতে তোমাকেও আমার মেয়ের বিয়েতে উপস্থিত হতে হবে। আমি তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি কিন্তু আসবে। আমি বলি, চাচা, কিন্তু আমি তো কোনো জিন না, আমি কিভাবে আপনাদের জিনপরিদের বিয়েতে আসতে পারি? আমি যে একটা সাধারণ মানুষ। তখন সে চাচা আমাকে বলে, তুমি চিন্তা করো না, তোমাকে ময়নাপরী এসে নিয়ে যাবে, আমি তোমার অপেক্ষায় থাকবো, তোমাকে কিন্তু আসতেই হবে। এটা বলে সে তার জাদুর মাধ্যমে সেই সবগুলো মিষ্টি বাতাসে উড়াতে উড়াতে আমার দোকানের বাইরে চলে এলো, আর হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেল। আমি আমার দোকানের ভিতরে এসে আবার ওই দোকানটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন রাতে আমার সাথে ময়নাপরী দেখা করতে আসে। আমি দেখতে পাই ময়নাপরী খুব সুন্দর করে হলুদ রঙের একটা শাড়ি পরে এসেছে। তাকে দেখতে আজকে অসম্ভব সুন্দর লাগছে। সে আমাকে বলে, আমি শুনেছি আপনাকেও নাকি চাচা যান নিমন্ত্রণ করেছে তার মেয়ের বিয়েতে।
কি হলো, আপনি যাবেন না? আমি বলি, দেখুন, আমি তো আপনাদের মতো জিন বা পড়ি না। আমি কিভাবে সেই বিয়েতে যাব? আমার কি সেখানে যাওয়াটা ঠিক হবে? তখন ময়নাপরী বলে, দেখুন, চাচা আপনাকে অনেক বড় মুখ করে নিমন্ত্রণ করেছে। এখন যদি আপনি না যান তাহলে সে খুবই রাগ করবে। সেখানে আপনাকে কেউ কিচ্ছু বলবে না। আপনি আমার সাথে থাকবেন। আমি বলি, ঠিক আছে, তাহলে যাওয়া যায়। ময়নাপরী তার পেছন থেকে একটি শপিং ব্যাগ আমার হাতে তুলে দেয় আর বলে, এই ধরুন, এই ব্যাগটা আপনি আপনার কাছে রাখুন। এই ব্যাগের ভিতরে একটা হলুদ রঙের পাঞ্জাবি, একটা সাদা পায়জামা আর একজোড়া জুতো আছে। এগুলো পরে আপনি রেডি হয়ে নেন। আমি তখন তার হাত থেকে সেই ব্যাগটা নিয়ে আমার দোকানের আরেকটি পাশে গিয়ে সেগুলো পরে ফেলি। আমি রেডি হয়ে ময়নাপরীর সাথে বের হয়ে যাই। সে আমাকে নিয়ে আমাদের গ্রাম পাড়ি দিয়ে আরেকটি গ্রামের অনেক বড় একটা জঙ্গলের ভেতরে প্রবেশ করে। আমি তখন বলি, আমরা এখানে কেন এলাম? এখানে তো গভীর জঙ্গল, এদিকে কোনো বাড়ি ঘর নেই। তখন ময়নাপরী বলে, ভয় পাচ্ছেন বোধহয়, আমি তো আপনার সাথে আছি। তাছাড়া আমাদের বিয়ে কি মানুষজনের সামনে হবে নাকি? আমরা এমন একটি স্থান বেছে নেই যেখানে সচরাচর কোনো মানুষ আসা যাওয়া করে না। আপনি আসুন তো। হাঁটতে হাঁটতে আমরা সেই জঙ্গলের ভেতরে অনেক বড় একটা বাঁশবাগানের সামনে এসে দাঁড়াই। আমি ময়নাপরীকে বলি, আমরা এখানে এসে দাঁড়ালাম কেন? ময়নাপরী বলে, এখানেই তো বিয়ের আয়োজন করা হয়েছে। আমি বলি, আপনি কি আমার সাথে কোনোভাবে মজা করছেন? চারিপাশে এত অন্ধকার, কোথায় দেখলেন আপনি বিয়ের আয়োজন করা হয়েছে? ময়নাপরী বলে, আপনি আমার সাথে আসুন তো। সে আমাকে নিয়ে সেই বাঁশবাগানের ভেতরে প্রবেশ করে। প্রবেশ করার পর আমি দেখি চারিপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি ময়নাপরীকে বলি, কই, কোথাও তো কোনো বিয়ের আয়োজন দেখছি না। কোথায় বিয়ে? ময়নাপরী বলে, আগে তো আসুন, তারপরে দেখুন। সে আমাকে নিয়ে দুইটি বাঁশের মাঝখানে এসে দাঁড়ায়। সেই দুইটি বাঁশ অনেক উঁচুতে উঠে গেছে আর বাঁশের মাঝখান দিয়ে কিছু সিঁড়ির মতো দেওয়া। ময়নাপরী আমাকে বলে, এই সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। আমি ময়নাপরীর কথা মতো সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। সিঁড়ির একেবারে শেষ অংশে আসার পর আমি পুরোপুরি অবাক হয়ে যাই, কারণ বাঁশবাগানে বাঁশের উপরে অনেক সুন্দরভাবে একটা বিয়ের আয়োজন করা হয়েছে। চারিপাশে অনেক আলো জ্বলছে, অনেক মানুষের ভিড়, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, আরও অনেক কিছু। আমি তো এগুলো দেখে অবাক হয়ে তাকিয়েছিলাম। ময়নাপরী আমাকে বলে, দেখলেন তো, আমি তো বলছিলাম এখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। আপনি তো আমার কথা কোনোভাবে বিশ্বাসই করতে চাচ্ছিলেন না। এখন নিজের চোখেই দেখেন। আমাদেরকে দেখে সেই জিম চাচা আমাদের দিকে এগিয়ে আসে। সে আমার কাছে এসে বলে, বাবা জয়, তোমাকে দেখে আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভাবতেই পারছি না তুমি এখানে এসেছ। যাই হোক, আসো, তোমাকে স্বাগতম। আমি তখন ময়নাপরীর সাথে সামনের দিকে আগাই। আমি দেখছি এখানে যতগুলো ছেলে জিন ছিল তারা সবাই হলুদ রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা পরে আছে, আর যতগুলো মেয়ে পরি ছিল তারা সবাই হলুদ রঙের শাড়ি পরে আছে, যেমনটা আমি আর ময়নাপরী এখন পরে আছি। আমি ময়নাপরীকে বলি, আচ্ছা, আপনাদের বিয়েতে কি সবাই এই রঙেরই পোশাক পরে থাকে নাকি? ময়নাপরী বলে, হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুধু নতুন বধূ আর নতুন জামাই বাদে। তাদের দুজন বাদে সবাই একই রঙের পোশাক পরে। আমি বললাম, ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। ময়নাপরী আর আমি দুইটি চেয়ারের উপর এসে বসি। আমি দেখতে পাই আমাদের সামনে অনেক বড় একটা বিয়ের মঞ্চ। দুই পাশে দুইটি সাদা পর্দা টানানো। পর্দার এক পাশে নতুন বউ বসে আছে আর নতুন বউয়ের সাথে তার সকল পরি বান্ধবীরা দাঁড়িয়ে আছে। আর পর্দার আরেক পাশে নতুন জামাই বসে আছে সাদা পাঞ্জাবি পরে, আর তার সাথে তার সকল জিন বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর মাঝখানে মেয়ের বাবা আর ছেলের বাবা, আর তাদের মাঝখানে বসে আছে একজন ইমাম সাহেব, যে কিনা এই বিয়েটি পড়াবে। কিছুক্ষণ পর বিয়ের আয়োজন শুরু হয়। বিয়ে পড়ানোর শেষে আমরা সকলে মোনাজাতে তাদের নতুন জীবনের জন্য শুভকামনা প্রার্থনা করি। বিয়ে শেষ হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করার জন্য খাবার টেবিলে এসে বসে আমি আর ময়নাপরী দেখতে পাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তাদের ভেতরে অনেক মিষ্টিও ছিল। ময়নাপরী আমাকে বলে,
এই মিষ্টিগুলো আপনিই তৈরি করেছেন। সকল জিনপরীরা আমার বানানো মিষ্টি খেয়ে খুব প্রশংসা করছিল। সবাই বলছিল আমি নাকি খুব সুস্বাদু মিষ্টি তৈরি করেছি। আমি তখন ময়নাপরীকে বলি, তারা সবাই তো আমার প্রশংসা করছে, কিন্তু এই মিষ্টিগুলো তো আমি তৈরি করিনি। সেই জাদুর হাঁড়িতেই তো মিষ্টিগুলো তৈরি করতে পেরেছে। ময়নাপরী বলে, দেখুন, শুধু জাদুতে সব কিছু হয় না, আপনার মনের ইচ্ছাটাই হচ্ছে সব কিছু। আপনি এই মিষ্টির মাঝে আপনার ভালোবাসা, আপনার পরিশ্রম সব কিছু লাগিয়েছেন, তাই এই মিষ্টিগুলো এত সুস্বাদু হয়েছে। খাবার দাবার শেষ করে আমরা সেই চাচার কাছে যাই। চাচা ময়নাপরীকে বলে, কি হলো মা, তোমার বাবা মহারাজ কেন এলো না? ময়নাপরী বলে, বাবা আসতে পারেনি, হঠাৎ করেই তার শরীরটা খারাপ হয়ে গেছে, তাই সে আসতে পারেনি, আমি এসেছি। কিছু মনে করবেন না চাচা। চাচা বলে, ঠিক আছে, সমস্যা নেই, মহারাজকে বলো আমি তাকে স্মরণ করেছিলাম। আমি আর ময়নাপরী বিয়ে শেষে আবারও সেই বাঁশের সিঁড়ি ধরে নিচে নেমে আসে। তারপরে সেই ছোট্ট জঙ্গলটা ধরে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পাই আমাদের পথ আটকিয়ে দাঁড়িয়ে আছে দুইটি কালো ছায়া। তাদেরকে আমি পুরোপুরি দেখতে পারছিলাম না, কিন্তু বুঝতে পারছিলাম বাতাসের সাথে তারা মিশে আছে। আমি তাদের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, তারা কান্না করছিল। ঠিক তখনই ময়নাপরী তাদেরকে বলে, এ কি কালাম, সালাম, তোমরা এখানে কি করছো? তোমরা তো আমার বাবার দেহলক্ষ্মী, তোমরা সবসময় আমার বাবাকে পাহারা দিয়ে রাখো, তোমরা কেন এখানে এসেছো? তখন আমি দেখি কালো ছায়াগুলো কান্না থামিয়ে ময়নাপরীকে বলে, রাজকন্যা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ময়নাপরী বলে, কি হয়েছে? আমার বাবা ঠিক আছে তো? রাজকন্যা, তা আপনি যখন পরিস্থান থেকে এখানে এলেন, ঠিক তার কিছুক্ষণ পরে কিছু খারাপ জিন আমাদের এলাকায় যুদ্ধ ঘোষণা করে। মহারাজ অনেক অসুস্থ ছিল, তাই সেই যুদ্ধে আমরা হেরে যাই। কিন্তু মহারাজ আমাকে বলে, তোমরা এখনই পালিয়ে যাও আর রাজকন্যাকে গিয়ে সব কিছু খুলে বলো। তখন ময়নাপরী সেই দুইটি কালো ছায়াকে বলে, কার এত বড় সাহস যে কিনা আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করে? সেই কালো ছায়াগুলো বলে, তার নাম হচ্ছে জালকান। সে হচ্ছে অনেক শক্তিশালী একটা খারাপ জিন। জালকান এমন একটা জিন যে কিনা বাতাস, পানি আর আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে। সে তার শক্তির মাধ্যমে আরও অনেক খারাপ জিনকে একত্রিত করে আমাদের পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে জালকানের বাবাকে মহারাজ আজরাইল খান একটা সময় হত্যা করেছিল, কারণ তার বাবা ছিল অনেক খারাপ একটা জিন, যে মানুষদের উপরে অনেক অত্যাচার করত। এই কারণেই মহারাজ তাকে হত্যা করেছিল। আর আজকে তার ছেলে আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই পরিস্থানে যুদ্ধ ঘোষণা করেছে। আমাদের পরিস্থান এখন তার দখলে। মহারাজকে সে বন্দি করেছে। আমরা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে আপনাকে সংবাদটা দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। তখন ময়নাপরী বলে, আমি এখনই যাব আর তার সাথে যুদ্ধ করব। কালো ছায়াগুলো বলেন, আপনি তার সাথে যুদ্ধ করে পারবেন না, কারণ সে জিনটা আপনার থেকে অনেক শক্তিশালী। কিন্তু একটা উপায় আছে। রাজকন্যা তখন বলে, কি উপায়? কি করলে আমার বাবাকে সেই খারাপ জিনের হাত থেকে বাঁচাতে পারবো? কি করলে আবারও পরিস্থানকে আমি মুক্ত করতে পারবো? কালো ছায়াগুলো বলে, আমি একটা জায়গা চিনি। সে জায়গার মাঝে একটা জাদুকরী পুকুর আছে, যে পুকুরে নীল রঙের পদ্ম ফুল ফোটে। আপনি যদি সেই নীল পদ্ম খেতে পারেন, তাহলে আপনার ভিতরে অনেক শক্তি চলে আসবে। ঠিক তখন আপনি সেই জালকানের সাথে যুদ্ধ করে তাকে অনায়াসে হারাতে পারবেন। আমি যাব সেখানে আর পদ্ম ফুল উদ্ধার করব। ঠিক তখনই কালো ছায়াগুলো বলে, কিন্তু সেই পদ্ম ফুল আনার জন্য কোনো জিন বা পরী সেই স্থানে যেতে পারবে না। সেখানে কোনো জিন পরী প্রবেশ করতে পারবে না। সেখানে যেতে হবে সাধারণ কোনো মানুষের। কিন্তু কোনো মানুষ যদি সেখানে চলেও যায় আর সেই পদ্ম ফুল উদ্ধার করতে চায়, তাহলে তাকে তার জীবনের সব থেকে দামি কিছু আল্লাহর রাস্তায় সেখানে কোরবানি করতে হবে। তার কোরবানি কবুল হলেই সেই পদ্ম ফুল পানিতে ফুটে উঠবে। ময়নাপরী বলে, এখন আমরা কি করব? আমরা সকলেই তো জিন, আমরা সেখানে কিভাবে যাব? আমি তখন ময়নাপরীকে বলি, আমরা সকলে কিন্তু জিন না, আমি মানুষ, আমি সেখানে যাব। ময়নাপরী বলে, কিন্তু তুমি সেখানে গেলে তোমার বিপদ হবে, তুমি শুনতে পাওনি? সেখানে গেলে তোমাকে কিছু না কিছু কোরবানি করতে হবে, তারপরেই তুমি সেই পদ্ম ফুল নিয়ে আসতে পারবে।
আমি চাই না তোমার জীবন ঝুঁকিতে ফেলতে। তোমাকে আমি সেখানে যেতে দেব না। আমি তখন ময়নাপরীকে বলি, দেখুন, আমি আপনার বাবাকে নিজের বাবার মতো ভাবি। আমার এই পৃথিবীতে কেউ ছিল না। এখন আপন বলতে একমাত্র আপনি আর আপনার বাবা। সে আমার কত সাহায্য করেছে। আমি না হয় তার জন্য এতটুকু করি। দয়া করে আপনি আমাকে অনুমতি দেন। আমি সেখানে যেতে চাই। ময়নাপরী বলে, ঠিক আছে, কিন্তু আপনি নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, যদি দেখেন অনেক সমস্যা হচ্ছে কিংবা আপনার ভয় লাগছে, আপনি ফিরে আসবেন। আমি বলি, আপনি চিন্তা করবেন না। আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন। এখন বলেন, সেখানে যাওয়ার রাস্তাটা কি? তখন সেই দুইটি কালো ছায়া আমাকে বলে, সেখানে কিভাবে যেতে হবে। তারা আমাকে বলে, আমি আপনাকে আমাদের শক্তির মাধ্যমে সেই জগতে পাঠিয়ে দিতে পারি। আপনার হাতে থাকবে শুধুমাত্র 30 মিনিট। যা করার আপনাকে এই 30 মিনিটের ভেতরেই করতে হবে। এখন আপনি আপনার চোখ দুটো বন্ধ করে ফেলেন, আর আমরা আমাদের শক্তির মাধ্যমে আপনাকে সেই জগতে পাঠিয়ে দেই। 2 মিনিট পর আপনি চোখ খোলার পর আপনি দেখতে পারবেন যে আপনি সেই জগতে চলে গেছেন। আমি সেই কালো ছায়াদের কথা মতো আমার চোখ বন্ধ করে ফেলে তারা তাদের শক্তির মাধ্যমে আমাকে সেই অদ্ভুত জাদুকরী জগতে পাঠিয়ে দেয়। ঠিক 2 মিনিট পর আমি আমার চোখ খুলি। আমি দেখতে পাই আমি একটি নদীর পাড়ে একটা জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে, তবে চারিপাশে খুবই লালচে রঙের একটা আলো দিয়ে ঘেরা। আমি সাথে সাথে আকাশের দিকে তাকাই। আমি দেখতে পাই পুরো আকাশটার রং হচ্ছে কালো, আর সেই আকাশের মাঝ বরাবর একটা সূর্য উঠে আছে, কিন্তু সূর্যের রংটা হচ্ছে লাল। এই কারণে সে আলোটা যখন মাটিতে পড়ছে চারিপাশে এমন লাল দেখাচ্ছে। আমি সেই জঙ্গলের ভেতরে প্রবেশ করি আর সামনের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই আমার দুই পাশে সারি সারি আম গাছ, কিন্তু সেসব আম গাছের ডালে অদ্ভুতভাবে কাঁঠাল ধরে ঝুলে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? আম গাছে তো আমই ধরার কথা, সেখানে কাঁঠাল কিভাবে ধরতে পারে? পুকুর ঘাটে গিয়ে আমি দেখতে পাই সেই ঘাটে বসে আছে একটা মেয়ে। সে সেখানে বসে বসে সেই পুকুরের পানি দিয়ে গোসল করছে। কিন্তু এটা কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একটা জলপরী। আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখছিলাম। আমি ভাবছিলাম এখান থেকে চলে যাব নাকি অপেক্ষা করব। ঠিক তখনই জলপরীটা আমার দিকে না তাকিয়েও আমাকে বলতে শুরু করে, আপনি যে আমার পেছনে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর আপনি এখানে আসার সাথে সাথেই আমি বুঝতে পেরে গেছি আপনাকে কে পাঠিয়েছে সেটাও আমি জানি। কি লাগবে? নীলপদ্ম? আসুন, নীলপদ্ম ফুল এই পুকুরেই পেয়ে যাবেন, নিয়ে যান। এটা বলে সেই জলপরীটা আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখি সেই জলপরীটার শরীরের অর্ধেক অংশ মানুষের মতো, আর বাকি অর্ধেক অংশ মাছের মতো। তার চোখগুলো খুবই অদ্ভুত। সে তখন মায়ার জাদু আমার উপরে চালাতে শুরু করে। সে আমাকে বলে, আমার কাছে আসো, দেখো আমি কত সুন্দর, আমার রূপে তোমাকে ডুবিয়ে মারব। আসো, আসো বলছে। আমার উপরে তার মায়ার জাদু সে চালাচ্ছিল, আর আমিও সেই জাদুতে পা দিচ্ছিলাম। আমি সেই জলপরীটার কাছে যাই। সে আমাকে বলে, এখানে বসো। আমি তার সাথে সেই পুকুরের পানিতে পা দিয়ে বসে পড়ি। জলপরীটা আমাকে বলে, কি হলো, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি কত সুন্দর দেখো। আমার রূপ দেখে তোমার কি করতে ইচ্ছে করছে? আমি কেন জানি না তাকে বলে, আপনাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছে। তখন সেই জলপরীটা আমাকে জড়িয়ে ধরে, আর আমার পুরো শরীরে সে চুমু খেতে শুরু করে। আমি যখন তার মায়ার জাদুতে বিভোর ছিলাম, ঠিক তখনই আমার চোখের মাঝে ময়নাপরীর চেহারাটা ভেসে ওঠে। আমি সাথে সাথে সেই জলপরীটাকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই, আর তাকে বলি, দেখুন, আমি আপনার মায়ায় পড়ে গিয়েছি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। জলপরীটা বলে, কেন? আমাকে ভালোবাসা যায় না? তুমি আমাকে ভালোবাসলে তুমি যা চাইবে আমি সব কিছু দেব। তুমি আমার সাথে আমার এই জগতে থাকতে পারবে। আমি বলি, দয়া করে আমাকে নীল পদ্ম ফুল আমার হাতে তুলে দেন। আমি এখান থেকে চলে যেতে চাই। ওইদিকে আমার কাছের মানুষ অনেক বড় বিপদে আছে। তখন সেই জলপরীটা বলে, আগে বলো তুমি আমাকে ভালোবাসবে না কেন? আমি বলি, আমি অন্য আরেকজনকে ভালোবাসি। সে আমার জন্য অনেক কিছু করেছে, আমি তাকে ঠকাতে পারবো না। দয়া করে
আপনি সেই নীল পদ্ম আমাকে দেন। তখন সেই জলপরীটা আমাকে বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে আমার জগতে থাকতে পারবে না, তাহলে আর কি করার। তবে সেই নীল পদ্ম নিতে হলে যে তোমার সব থেকে কাছের কিছু এখানে কোরবানি করতে হবে। আমার কি কোরবানি করতে হবে যদি একটু বলে দিতেন, তাহলে অনেক ভালো হতো। তখন সেই জলপরীটা বলে, এমন কিছু যেটা কিনা তুমি জীবনে প্রথমবারের মতো পেয়েছ, যেটাকে তুমি আর কখনো হারাতে চাও না। সেই ভালোবাসার জিনিসটা যদি তুমি কোরবানি করো, তাহলেই একমাত্র এই পুকুরের মাঝে ফুটে উঠবে সেই নীলপদ্ম, যে নীলপদ্মের মাঝে আছে অসীম শক্তি। এখন তুমি ভেবে দেখো তুমি কি কোরবানি করতে চাও। আমি তখন সেই জলপরীটাকে বলি, আমি আমার চোখের দৃষ্টি কোরবানি করতে চাই। তখন জলপরি বলে, কি বলছো? যা বলছো ভেবে বলছো তো? আমি বলি, হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিছুদিন আগেই আমি আমার চোখের দৃষ্টি ফিরে পেয়েছি, আর আমি কখনো চাই না যে এই চোখের দৃষ্টি চলে যাক, কারণ আমি এটা কখনো চাইতাম না। কিন্তু এখন এটা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আমি আমার ভালোবাসার চোখের দৃষ্টি এই কুকুরের মাঝে কোরবানি করছি। দয়া করে সেই নীলপদ্ম আমাকে দিয়ে দেন। জলপরি বলে, ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভালোবাসার একটি জিনিস এখানে কোরবানি করতে চাইছো, তাহলে তাই হোক। এটা বলে সে জলপরীটা পানির ভেতরে ডুব দেয়, আর নিচ থেকে উঠে আসে একটা নীল পদ্ম ফুল। সেই জলপরীটা ওই পদ্ম ফুলটা নিয়ে আমার কাছে আসে আর আমাকে বলে, তুমি আরেকটি বার ভেবে দেখো, কারণ তুমি যদি এইবার অন্ধ হয়ে যাও, তাহলে কিন্তু তোমার ভালোবাসার মানুষের বাবা স্বয়ং মহারাজ আজরাইল খানও তোমাকে আর চোখের দৃষ্টি দান করতে পারবে না। এটা আর কখনই সম্ভব হবে না। তোমার সারা জীবন অন্ধ হয়েই থাকতে হবে। আমি বলি, ঠিক আছে, আমি রাজি আছি, তারপরেও সে নীল পদ্ম আমার চাই। তখন সেই জলপরীটা আমাকে বলে, তুমি সাধারণ একটি জিনের জন্য নিজের চোখের দৃষ্টি দান করতে চাইছো? তুমি আসলে একটা বোকা। আমি তখন সেই জলপরীটাকে বলি, এই চোখের দৃষ্টি আমি তাদের জন্যই পেয়েছি, আর এখন যদি তাদের জন্য কোরবানি করতে হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই। জলপরীটা বলে, ঠিক আছে, তাহলে তাই হোক। তুমি যেহেতু এটা চাইছো, তাহলে আর আমার কি করার। আমি শুধু তোমাকে বোঝাতে পারতাম, আমি তাই করেছি। সাথে সাথে সেই নীল পদ্ম আমার হাতে তুলে দেয়। নীল পদ্মটা আমি হাতে নেওয়ার সাথে সাথে চারিপাশ আমার অন্ধকার হয়ে আসে। আমি বুঝতে পারি আমি আমার চোখের দৃষ্টি হারিয়ে ফেলছে। কিছুক্ষণ পরেই আমি আবারও অন্ধ হয়ে যাই। আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, শুধু কালো অন্ধকার। জলপরীটা বলে, তুমি ভয় পেও না, তুমি এখানে দাঁড়াও, আর কিছুক্ষণ পরে তুমি এই জগৎ থেকে আবারও তোমাদের জগতে চলে যেতে পারবে, কারণ 30 মিনিট হতে এখনও 2 মিনিট সময় আছে। আমি 2 মিনিট সেখানে বসে পড়ি। জলপরীটা আমার কাছে এসে বলে, আমি তোমার মতো মানুষ আর কখনো দেখিনি। তুমি চাইলে এই নীল পদ্ম ফুল নিজের জন্য নিতে পারতে, এটা দিয়ে তুমি অসীম শক্তি অর্জন করতে পারতে, কিন্তু তুমি একটা জিনের জন্য এত কিছু করছো। আমি বলি, দেখুন, আমি ময়নাপরীকে অনেক ভালোবাসি, আর তার বাবা আমার জন্য অনেক কিছু করেছে। তাছাড়া এই পৃথিবীতে এখন আমার আর কেউ নেই আপন, শুধু তারা দুজনই আছে। তাদের জন্য যদি আমি কিছু একটা করতে পারি, তাহলে আমার নিজের কাছেও অনেক ভালো লাগবে। সময় শেষ হয়ে আসে। জলপরি আমাকে বলে, আর মাত্র 10 সেকেন্ড আছে, তারপরে তুমি চলে যাবে, কিন্তু আমি তোমাকে অনেক মিস করব। তুমি আসলে একটা সৎ ব্যক্তি, যে কিনা আমার মায়ার জাদুতেও বিভোর হওনি, বরঞ্চ প্রত্যাখ্যান করেছ। তুমি জানো, তোমার আগে এইখানে অনেক মানুষ এসেছিল, কিন্তু কেউ আমার মায়ার জাদুর হাত থেকে বাঁচতে পারেনি। সবাইকে আমি আমার মায়াতে ফেলে এই পুকুরের মাঝে ডুবিয়ে হত্যা করেছে। আমি ভেবেছিলাম তোমাকেও আমি মেরে ফেলব, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার মায়ার জাদু কাটাতে সক্ষম হয়েছ। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা চির অমর হয়ে থাকুক। কিছুক্ষণ পর আমি আবিষ্কার করি এখন আমি আবার আমার জগতে ফিরে এসেছি। তুমি তো সত্যি নীল পদ্ম নিয়ে এসেছ, কই দাও আমার কাছে। আমি তখন তাকে বলি, এই নাও ধরো। ময়নাপরী আমাকে বলে, আমি তো এই পাশে দাঁড়িয়ে আছি, তুমি ওই পাশে কাকে ফুল দিতে চাইছো? তার মানে কি তুমি আবারও অন্ধ হয়ে গেছো? আমি তখন ময়নাপরীকে সব কিছু খুলে বলি, যা যা ঘটেছিল সেই জাদুর জগতে। সবটা শুনে ময়নাপরী কান্না করতে করতে মাটিতে বসে পড়ে আর আমাকে বলে, তার মানে তুমি আর কখনো চোখে দেখতে পারবে না?
তুমি আমার জন্য, আমার বাবার জন্য নিজের চোখের দৃষ্টি এভাবে কোরবানি করলে। আমি তখন ময়নাপরীকে বলি, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের এখন শক্ত হতে হবে। তোমাকে এখন যুদ্ধ করতে হবে, সেই জালকানের হাত থেকে তোমার বাবাকে রক্ষা করতে হবে, নয়তো সেই জালকান তোমার বাবার সাথে পরিস্থানের সকল পরি জিনেদের হত্যা করবে। আর আমি এটা কখনোই চাইব না। তুমি যদি এখন ভেঙে পড়ো তাহলে আমার এই কোরবানি বৃথা হয়ে যাবে। তাই বলছি, তোমার ভেঙে পড়লে চলবে না। এই ধরো, এই নীল পদ্ম ফুলটা তুমি খেয়ে নাও। ময়নাপরী নিজেকে সামলিয়ে দাঁড়ায়, তারপর আমার হাত থেকে সেই নীল পদ্ম ফুলটা নিয়ে সে খেয়ে ফেলে। তারপরে আমাকে বলে, এই ফুলটা খাওয়ার পর আমি অনুভব করতে পারছি আমার শক্তি এখন অনেক গুণ বেড়ে গেছে। আমি বলি, যাও তবে সেই জালকান নামক শয়তান কাফের জিনকে তুমি তার উপযুক্ত শাস্তি দান করো। তারপর ময়নাপরী সেই কালো ছায়া দুটিকে বলে, তোমরা কোথাও যাবে না, ওর সাথেই থাকবে, ওর জানি কোনো সমস্যা না হয়, তোমরা এটা দেখে রাখবে। এটা বলে ময়নাপরী পরিস্থানের দিকে রওনা করে। ময়নাপরী চলে যাওয়ার পর সেই কালো ছায়া দুটি আমার কাছে এসে বলে, আমরা এর আগে অনেক মানুষ দেখেছি, আমরা তো ভাবতাম মানুষরা লোভী, তারা শুধু জিন পরীদের সাথে সম্পর্ক গড়ে ওঠে এই কারণেই যে তাদেরকে দিয়ে তারা কোনো স্বার্থ হাসিল করতে পারে। এমনও মানুষ আছে যারা কিনা জিন পরীদের বোতলের মাঝে বন্দি করে রাখে আর নিজেদের কাজে ব্যবহার করে। কিন্তু এই প্রথম আমি কোনো মানুষকে দেখছি যে কিনা আমাদের জন্য এত কিছু করছে। তোমার এই ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমি তখন সেই কালো ছায়া দুটিকে বলি, দেখুন, আল্লাহ পাক সকলের জন্য কিছু না কিছু সাহায্য করে, আর সেই সাহায্যটা কারো মাধ্যমে করে। ধরে নেন আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাদেরকে সাহায্য করতে চাইছে, তাই সাহায্য করেছে। তারা বলে, আসলেই আপনি মহান। রাত শেষ হওয়ার কিছুক্ষণ আগে ময়নাপরী আমার কাছে আসে। আমার কাছে এসে সে বলে, আমি সেই জালকানকে হারিয়ে দিয়েছি, সে আমার সামনে দাঁড়াতেই পারেনি, সে আমার শক্তির কাছে হার মেনেছে। আমি আমার পরিস্থানকে আবারও মুক্ত করেছি, আমি আমার বাবাকে মুক্ত করেছি। দেখো দেখো জয়, তোমার সাথে দেখা করার জন্য আমার বাবা এসেছে। মহারাজ আজরাইল খান আমার কাছে এসে বলে, জয় বাবা, তুমি আমার জন্য তোমার চোখের দৃষ্টি আবারও হারিয়ে ফেললে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আপনি এভাবে বলবেন না, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, এটা নিয়ে এত ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি তো ছোট থেকেই অন্ধ, আর এখন অন্ধ হওয়াতে আমার কোনো আপত্তি নেই। আমার জন্য অন্ধকারের জগৎটাই সব থেকে ভালো। তুমি আমাদের জন্য যা করলে আমরা কখনোই তোমার এই ঋণ শোধ করতে পারবো না। তখন ময়নাপরী তার বাবাকে বলে, বাবা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আজকে একটি কথা বলতে চাই। কি কথা মা? ময়নাপরী বলে, আমি জয়কে ভালোবেসে ফেলেছি, সে আমাদের জন্য কত কিছু করেছে। তুমি যদি অনুমতি দাও তাহলে তাকে আমি বিয়ে করতে চাই। বিয়ের পর আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। আমি চাই তাকে সেবা করতে সারা জীবন, আমি তার পাশাপাশি থাকতে চাই। মহারাজ আজরাইল খান এই কথা শুনে বলে, আমি এই প্রস্তাবটা মেনে নিলাম। আমি অনেক খুশি যে তুমি সঠিক একটা মানুষের হাত ধরেছ। সে অনেক ভালো, জয়কে আমারও অনেক পছন্দ, কিন্তু শুধু তোমার আর আমার পছন্দে কি সব কিছু হবে? জয় কি তোমাকে পছন্দ করে কি না, সে কি তোমাকে বিয়ে করতে চায় কি না, এটাও তো জানা দরকার, তাই না? তখন ময়নাপরী আমার কাছে এসে বলে, জয়, তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে একটা সুযোগ দাও তোমাকে সেবা করার জন্য। আমি কান্না করে দেই। আমি বলি, মনে মনে আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। বলতে পারিনি কারণ আমার একটা অজানা ভয় জেগে উঠেছিল। আমি ভেবেছিলাম তুমি যদি আমার ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করো, আমাকে তুমি তোমার জীবন সাথী হিসেবে না চাও, এই কারণে কখনোই তোমাকে বলতে পারিনি। কিন্তু আমিও তোমাকে অনেক ভালোবাসি। তখন মহারাজ আজরাইল খান বলে, বিয়ের পর তোমরা দুজন আমাদের পরিস্থানে থাকতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তখন আমি মহারাজকে বলি, মাফ করবেন মহারাজ, কিন্তু আমি পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। আমি চাই মরার আগ পর্যন্ত আমি পৃথিবীর বুকেই বেঁচে থাকি। এতে যদি ময়নাপরীর কোনো আপত্তি না থাকে তাহলেই। ময়নাপরী বলে,
বিয়ের পর তুমি আমার স্বামী, আর স্বামীর কথা শোনা আমার তো ধর্ম। আমি আমার ধর্ম পালন করতে সব কিছু করতে পারবো। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, যে অবস্থায় রাখবে আমি সেই অবস্থায় থাকবো। ময়নাপরী মহারাজ আজরাইল খানকে বলে, বাবা, সে তো ঠিকই বলেছে। বিয়ের পর একটি মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই। তবে তুমি মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে, আর যদি আমার স্বামী অনুমতি দেয় তাহলে আমি মাঝে মাঝে আবারও পরিস্থানে তোমাদের সাথে দেখা করতে আসবো। মহারাজ আজরাইল খান বলে, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করতে পারো। তোমাদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই। তার বেশ কিছুদিন পর আমাদের বিয়ের আয়োজন শুরু হয়। আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল, যেমনটা আমি সেদিন ওই বাঁশবাগানের মাঝে ওই পরী আর ওই জিনের বিয়ে দেখেছিলাম। আমি তো দেখতে পাইনি, কিন্তু ময়নাপরী আমাকে বলেছিল আমাদের বিয়েটাও একইভাবে হয়েছিল। বিয়ের পর ময়নাপরী আর আমি পৃথিবীতেই থাকতে শুরু করি। আমার সেই ছোট্ট মিষ্টির দোকানের ভেতরে ময়নাপরী আর আমি থাকি। দিনের বেলা আমি অন্ধ হওয়ার পরেও সেই জাদুর হাড়ির মাধ্যমে মিষ্টি তৈরি করতে সক্ষম ছিলাম। আমি সারাদিন মিষ্টি তৈরি করতাম, আর ময়নাপরী লোকজনের কাছে সেই মিষ্টিগুলো বিক্রি করত। সারাদিন আমাদের ভালোই কাটত। আমরা আস্তে আস্তে অনেক টাকা উপার্জন করি। রাত হলে সেই দোকানের মাঝেই ঘুমিয়ে পড়ি। এভাবেই আমাদের সংসার জীবনটা অনেক ভালো কাটছিল। কিছুদিন পর ময়নাপরী আমার কাছে এসে বলে, আমি গর্ভবতী, আমার পেটে তোমার সন্তান, আমি মা হতে চলেছি। এটা শুনে তো আমি অনেক খুশি হই। ময়নাপরী বলেন, আমি এই খুশির সংবাদ আমার বাবাকে পাঠিয়ে দিয়েছে। আজ রাতে বাবা আমাদের সাথে দেখা করতে আসবে। গভীর রাতে মহারাজ আজরাইল খান ও তার সাথীরা আমাদের সেই ছোট্ট দোকানের ভেতরে আসে, আর আমার কাছে এসে বলে, তোমাকে অনেক অনেক অভিনন্দন, তুমি বাবা হতে চলেছ। আমি বলি, আপনাকেও অনেক অনেক অভিনন্দন, আল্লাহ পাকের দয়ায় আপনি নানা হতে চলেছেন। তখন মহারাজ আজরাইল খান বলে, আমি কিছুদিন পর আমার মেয়েকে আবারও পরিস্থানে নিয়ে যেতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে। আমি বলি, কিছুদিন পরে কেন, আজই নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তখন মহারাজ আজরাইল খান আমাকে বলে, না, এখন নিয়ে যেতে পারবো না, কারণ পরিস্থানে আমি থাকবো না। আমি একটি কাজে বাইরে যাব। আমি 3 দিন পরে সেখান থেকে ফিরে আসব। তারপরে যাওয়ার পথে আমার মেয়েকে নিয়ে যাব। কিন্তু সেই 3 দিন আমার মেয়েকে দেখে শুনে রাখার জন্য পৃথিবীতে আমি 2টি পরীকে তোমার কাছে দিয়ে যাব। সেই পরীরা আমার মেয়ের সেবা যত্ন করবে। তুমি তো অন্ধ মানুষ, তাই তুমি তাকে সেবা করতে পারবে না, আর এখন তার সেবাটা অনেক দরকার। আমি বলি, ঠিক আছে। মহারাজ আজরাইল খান তার বহর থেকে 2টি সুন্দরী পরীকে আমার স্ত্রী ময়নাপরীর সেবা করার জন্য আমাদের কাছে দিয়ে যায়। তারপর সে রওনা করে আবারও পরিস্থানের দিকে। সেই পরী 2টি আমার কাছে এসে বলে, আমরা আপনাদের সেবা করতে পারবো, আমাদের জীবন ধন্য। কারণ আপনিই তো সে, তাই না, যে কিনা সেই শয়তান জারখানের হাত থেকে আমাদের পরিস্থান রক্ষা করার জন্য এত বড় একটা কোরবানি দিয়েছেন। আপনি জানেন, আপনার কথা পরিস্থানে সবাই বলা বলি করে। আমাদের খুব ইচ্ছে ছিল যে আপনাকে দেখব। রাজকন্যা, আপনি চিন্তা করবেন না, আপনার এই 3 দিন কোনো সমস্যা হবে না। আমরা 2 বোন আপনার পাশে সব সময় থাকব। দেখতে দেখতে 3টা দিন পার হয়ে যায়। মহারাজ আজরাইল খান আমার কাছে এসে বলে, এখন তো রাজকন্যাকে নিয়ে আমাদের পরিস্থানে যেতে হবে, তুমি চাইলে তুমিও আসতে পারো। রাজকন্যা আমার কাছে এসে বলে, চলো না, যাই, তুমি আসলে আমার অনেক ভালো লাগবে, আমি অনেক সাহস পাবো। আমি বলি, দেখো, এখন তোমার যাওয়ার সময়, আমি আসব। যেদিন আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে সেদিন আমি আবারও পরিস্থানে আসব। সেদিন তুমি তোমার লোকেদের পাঠিয়ে দিও, আমি চলে আসব। কিন্তু এখন আসতে পারবো না। এখন গেলে আশেপাশের সকল জিনপরীরা অনেক খারাপ চোখে দেখবে, ভাববে আমি একজন অসহায় তোমাদের উপরে নির্ভরশীল। তাই আমি আসতে চাইছি না। এতদিনে তো তুমি আমাকে যথেষ্ট চিনতে পেরেছ। আমার বিশ্বাস তুমি আমার কথার সম্মান রাখবে। ময়নাপরী তখন তার বাবাকে বলে, বাবা, সে আসবে না, শুধু শুধু অনুরোধ করে কোনো লাভ নেই। তোমার জামাই অনেক জেদি, সে
সময় মতোই আসবে, চলো আমরা রওনা করি। ময়নাপরি আমার কপালে চুমু দিয়ে বলে, তুমি কিছুদিন দেখে শুনে থাকতে পারবে তো? আমি বলি, ছোট থেকেই তো আমি একা থেকেছি, তাছাড়া এখন আশেপাশের সবাই আমাকে চেনে। আর আমার জাদুর হাঁড়ি তো আছেই, আমি মিষ্টি তৈরি করব আর দোকানে বিক্রি করব। মানুষ আমাকে খুব ভালোভাবে চেনে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। তুমি এই কয়দিন সাবধানে থেকো, আমাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, তাহলে আমি আসলাম। ঠিক আছে, তুমি আসো। মহারাজ আজরাইল খান চলে যাওয়ার আগে বলে, আমি তো চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে, কিন্তু তোমার দেখাশোনার জন্য আমি তোমার চারপাশে 4টি জিনকে পাহারা দিয়ে যাচ্ছে, যেন কোনো লোভী মানুষ তোমার ক্ষতি না করতে পারে। আমি জানি মানুষদের ভিতরে যেমন তোমার মতো ভালো মানুষ আছে, তেমনি আবার খারাপ মানুষও আছে, যারা কিনা লোভের জন্য যে কোনো কিছু করতে পারে। তারা তোমাকে হত্যাও করতে পারে টাকার জন্য। তাই আমি তোমার পাহারার জন্য 4টি জিনকে তোমার চারিপাশে রেখে যাচ্ছে। আমি তখন মহারাজ আজরাইল খানকে বলি, বাবা, এটার কি দরকার? আমি তো আগেও একা থেকেছি, রাস্তায় গাছের নিচে, তখন তো কেউ আমার কোনো ক্ষতি করেনি। তখন মহারাজ আজরাইল খান আমাকে বলে, বাবাজি, তখন তো তোমার কাছে টাকা পয়সা ছিল না, কোনো দোকান ছিল না, কিন্তু এখন তোমার কাছে কিছু টাকা আছে, দোকান আছে, তাই তোমার শত্রু অনেক বেশি। যে কোনো সময় যে কেউ তোমার উপরে হামলা করতে পারে। তারা ভাবতে পারে তুমি একটা অন্ধ মানুষ, তাই তারা তোমাকে হত্যা করে তোমার টাকা পয়সা নিতে চাইবে। এই কারণেই আমার 4জন সাথীকে তোমার চারপাশে পাহারার জন্য রেখে যাচ্ছে। এটা নিয়ে আর তুমি দ্বিমত করো না। আমি বলি, ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন। ময়নাপরি আমার থেকে বিদায় নিয়ে চলে যায়। ময়নাপরি চলে যাওয়ার পর এখন আমাকে একা একাই সব কিছু করতে হয়। তাকে আমি অনেক মিস করছিলাম। ময়নাপরি যখন আমার পাশে থাকতো, সময় যে কোন ফাঁকে চলে যেত আমি বুঝতেই পারতাম না। সে আমাকে বুঝতেই দিত না যে আমি অন্ধ। সে সব সময় আমার সেবা করত, আমার সাথে কথা বলতো, আমাকে দেখে শুনে রাখতো। কিন্তু আমি বুঝতে পারি যে আমার আশেপাশে কিছু জিন ঘোরাফেরা করে। তারা যথেষ্ট পরিমাণ আমাকে সাহায্য করে। তারপরেও আমি ময়নাপরীকে সবসময় মিস করি। একদিন রাতে আমি দোকানের ভেতরে ঘুমিয়েছিলাম। মাঝরাতে আমি লক্ষ্য করি কিছু লোক আমার দোকান ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আমি তখন তাদেরকে বলি, এই, কে আপনারা, কে? কিন্তু কেউ কোনো কথা বলে না। জোরে জোরে আমার দোকানের বাইরের অংশটা ভেঙে ফেলে, তারপরে আমার দোকানের ভিতরে প্রবেশ করে। তারা বোধহয় 3জন চোর ছিল। সে 3জন চোর আমার কাছে এসে বলে, টাকা পয়সা কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বল, নয়তো তোকে কিন্তু মেরে ফেলবো, জলদি বল। আমি বলি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তারা বলে, সারাদিন এত টাকার মিষ্টি বিক্রি করলি, আমরা দূর থেকে সব কিছু দেখেছি, এখনই বলছি কোথায় আছে টাকা বল, নয়তো এখানেই মেরে ফেলবো। আমি তখন সেই চোরগুলোকে বলি, তোমাদের ভালো চাইলে এখান থেকে চলে যাও, নয়তো তোমরা তোমাদের জীবন হারাবে। তখন আমার কথা শুনে সেই চোরগুলো হাসতে শুরু করে, আর হাসতে হাসতে বলে, তোর মতো একটা অন্ধ লোক আমাদেরকে মারবে? আমি বলি, তোমাদের ভালোর জন্যই বলছি, পরে বলো না যে আমি তোমাদেরকে সতর্ক করিনি। আমার কথা শুনে সেই 3জন চোর হাসতে শুরু করে। তাদের 3জনের ভেতরে একজন আমার কাছে এসে আমাকে জোরে একটা চড় মারে। আমি মাটিতে পড়ে যাই। ঠিক তখনই সেই 4জন পাহারায় থাকা জিন আমার ভেতরে প্রবেশ করে, আর আমার ভিতরে থেকে সেই 3জন চোরকে সেই 4জন জিন আক্রমণ করে। সেই 3জন চোর আমার সাথে পেরে উঠছিল না। তারা বুঝতেই পারছিল না যে একজন অন্ধ ছেলে কি করে তাদেরকে এভাবে মারছে। কিন্তু তারা তো আর জানে না আমার ভিতরে এখন 4টি জিন প্রবেশ করেছে, যারা কিনা তাদেরকে এভাবে মারছে। আমার হাতে মার খেয়ে সেই চোরগুলো সেখান থেকে পালিয়ে যায়। চোরগুলো পালিয়ে যাওয়ার পর আমি সেই 4জন জিনকে বলি, এখন আমার ভিতর থেকে বের হয়ে আসেন। তারা বের হয়ে আসে। আমি বলি, একটু কষ্ট করে আমার দোকানটা আবার ঠিক করে দিবেন, আমি তো অন্ধ, তাই এই ভাঙা দোকানটা ঠিক করতে পারবো না। তখন সেই 4জন জিন বলে, আমরা যে মুক্তভাবে এভাবে ঘোরাফেরা করছি সেটা আপনারই জন্য। আপনি যদি সেই শয়তান জালখানকে হারানোর জন্য আপনার চোখের দৃষ্টি কোরবানি না করতেন, তাহলে আমরা এভাবে মুক্তভাবে ঘুরতে পারতাম না।
আর আপনি আমাদেরকে শুধু এতটুকু কাজ করতে বলছেন, তাও আবার অনুরোধ করে। আপনার অনুরোধ করতে হবে না, আমরা সব সময় আপনার পাশে আছি। আমরা এখনই আপনার ভাঙা দোকান আবারও আগের মতো ঠিক করে দিচ্ছে। এটা বলে সে জিনগুলো আমার ভাঙা দোকানটা আবারও আগের মতো ঠিক করে দেয়। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। একদিন রাতে সেই 4জন জিন আমার কাছে এসে বলে, আপনাকে অনেক অনেক অভিনন্দন, দাঁড়ান আগে আপনাকে মিষ্টি মুখ করাই। সেই 4জন জিন আমার দোকান থেকে একটা মিষ্টি নিয়ে আমাকে বলে, এই মিষ্টিটা খান। আমি বলি, এটা কিসের মিষ্টি আর কেন আমাকে মিষ্টি মুখ করাচ্ছ? তখন সেই 4জন জিন বলে, কারণ আজকে আপনার একটা মেয়ে কন্যা হয়েছে। রাজকন্যা একটি চাঁদের মতো ফুটফুটে মেয়ে সন্তানকে জন্ম দিয়েছে। আপনারা বাবা মা হয়েছেন। রাজকন্যা বলেছে আগামীকালই যেন আপনাকে পরীস্থানে নিয়ে যাই। আমি বলি, ঠিক আছে, আগামীকালই আমি যাব। কারণ আমার মেয়েকে আমি দেখতে না পারলে কি হয়েছে, তাকে আমি ছুঁয়ে দিতে পারবো। তার ছোট্ট ছোট হাত আমি আমার হাতে রেখে তাকে চুমু দেব, তাকে আদর করব। আমি আমার মেয়ের কাছে যেতে চাই। তোমরা দয়া করে আগামীকালই আমাকে নিয়ে যাও। তারা বলে, আমরা আগামীকালই যাব। সেদিন রাতে আমি যখন ঘুমিয়েছিলাম, আমি একটা স্বপ্ন দেখি। আমি স্বপ্নের মাঝে দেখি সেই জাদুর জগতে আমি যখন গিয়েছিলাম আর একটা জলপরীর দেখা পেয়েছিলাম। সেই জলপরীটা আজকে আমার স্বপ্নের মাঝে আমার সাথে দেখা করতে এসেছে। সেই জলপরীটা আমাকে বলে, তুমি তোমার জীবনে অনেক ভালো কাজ করেছ, তুমি অনেকের উপকার করেছ, তাই উপরওয়ালা তোমাকে একটা পুরস্কার দেবে। তুমি আগামীকালই সেই পুরস্কারটা তোমার কাছে পেয়ে যাবে। এটা বলে সেই জলপরীটা আমার স্বপ্নের মাঝে অদৃশ্য হয়ে যায়। আমি ঘুম থেকে জেগে উঠি আর ভাবতে থাকি, এটা কি সত্যিই একটা স্বপ্ন ছিল, নাকি আসলে এই স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমাকে কোনো সংবাদ আমাকে দিতে এসেছিল। 4জন জিন আমাকে নিয়ে রওনা করে পরিস্থানের দিকে। পরিস্থান আসার পর তারা আমাকে বলে, আসুন এখনই নিয়ে যাচ্ছি আপনার কন্যার কাছে। তারা আমাকে সেই প্রাসাদে নিয়ে যায় যেখানে একটা সময় ময়নাপরী আমাকে নিয়ে এসেছিল। তারা আমাকে ময়নাপরীর কক্ষে নিয়ে যায়। ময়নাপরী আমাকে দেখে অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানো তুমি বাবা হয়েছ, আমাদের চাঁদের মতো একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। আসো এখনই নিয়ে যাচ্ছে তোমাকে আমাদের মেয়ের কাছে। ময়নাপরী আমাকে নিয়ে আমাদের মেয়ের কাছে যায় আর বলে, এই যে তোমার মেয়ে, ধরো তোমার কোলে নাও। সে আমার কোলে আমার মেয়েকে উঠিয়ে দেয়। আমি আমার ছোট্ট সোনামণিকে কোলে নিয়ে আদর করতে শুরু করি। আমি তাকে অনেক চুমু দেই। ঠিক তখনই আমার ছোট্ট সোনামণি তার 2টি হাত আমার চোখে স্পর্শ করে। হঠাৎ করে আমার চোখের আলো আবার ফিরে আসে। আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম। আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। আমার কোলে আমার সোনামণি, আমি তাকে দেখতে পাচ্ছি। আমি এই দৃশ্য দেখে কান্না করে দিই আর কান্না করে ময়নাপরীকে বলি, আমি আবার দেখতে পাচ্ছি, সত্যি আমি আবার দেখতে পাচ্ছি, দেখো আমি আমার সোনামণিকে দেখতে পাচ্ছি। ময়নাপরী বলে, এটা কি করে সম্ভব? সেই জলপরীটা তো বলেছিল তুমি আর কখনো চোখে দেখতে পারবে না, তাহলে তুমি কি করে আবার চোখে দেখতে পারছো? মহারাজ আজরাইল খান আমার কাছে আসে আর বলে, আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ পাক তোমার উপরে দয়া করেছে। আমি তখন তাদেরকে গতকাল রাতের সেই স্বপ্নের বিষয় জানাই। আমি বলি, স্বপ্নের মাঝে সেই জলপরীটা আমার কাছে এসেছিল। সে আমাকে বলেছে আল্লাহ পাক আমাকে একটা পুরস্কার দিতে চেয়েছে আর সেই পুরস্কারটা আমি আজকেই পেয়ে যাব। কিন্তু আমি ভাবতেও পারিনি আল্লাহ পাক যে আমাকে আবারও চোখে দেখার দৃষ্টি দান করবে। আমার মেয়ের ওসিলায় আমি আবারও চোখে দেখতে পাচ্ছি। হে আমার মালিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই মোনাজাতে উপরওয়ালার অনেক অনেক শুকরিয়া আদায় করি। মহারাজ আজরাইল খান বলে, তোমার সোনামণি তোমার জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। দেখো, সে তোমার জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে। তার বেশ কিছুদিন পর আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আবারও পৃথিবীতে চলে আসি। আমার সোনামণি আস্তে আস্তে বড় হতে শুরু করে। কিন্তু আমি আর ময়নাপরী বুঝতে পারি আমার সোনামণির ভেতরে কিছু অলৌকিক শক্তি আছে। আর 5টি সাধারণ বাচ্চার মতো সে না, সে অনেক কিছু দেখতে পায়। সে ভবিষ্যৎ দেখতে পারে, আরও অনেক কিছু। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো আপনাদের সবার কাছে আজকের এই সুন্দর গল্পটি? আমার বিশ্বাস এই গল্পটিও আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
আমি অনুরোধ করছি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, নিয়মিত এত সুন্দর সুন্দর গল্প শোনার জন্য। আমি আরিয়ান, আজ আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্পের মাঝে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।